দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় বিক্ষোভে উত্তাল সারা দেশ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এখন পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে তার প্রত্যেকটার বিচার না হওয়া পর্যন্ত আমরা সমস্ত ক্লাস পরীক্ষা সমস্ত কিছু বর্জন করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদ থেকে সে ব্যর্থ, তার অতিরিক্ত আমরা পদত্যাগ চাই। ধর্ষকদের জনসমক্ষে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা হোক। ধর্ষণের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা। 15 দিনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন ও 90 দিনে বিচার শেষ করার নির্দেশ। মাগুরার শিশুর ছবি সামাজিক মাধ্যম থেকে সরানোর নির্দেশ। নিয়োগ দিতে হবে সমাজসেবা কর্মকর্তা, আইনি সহায়তা দেবে বিএনপি। আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের যে একটা খরচ থাকে সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। ট্রাইব্যুনালের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের গুমের অভিযোগ। 12 মে আতিক সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ। নাবিল ও সামিট গ্রুপের 264টি ব্যাংক হিসেবে 150 কোটি টাকা ফ্রিজ। নাবিলের 39টি জমির দখল জব্দ। বিদেশি সম্পদদের জন্য চিঠি। বিএসইসির সংকটে পাশে থাকবে ডিএসি, ডিবিএ সহ 7 সংস্থা। জিম্মি করে দাবি আদায়ের চেষ্টার নিন্দা। সবাইকে কাজে ফেরার আহ্বান। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সকাল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন রাজু ভাস্কর্যের পদদেশে। বেলা গড়ালে 3টার দিকে লাঠি মিছিল বের করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন সহ 9 দফা দাবি জানান তারা। বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মাগুরার 8 বছরের শিশু ধর্ষণ সহ সারা দেশে নারী হেনস্থার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার সকাল থেকে বিক্ষোভ স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং আশেপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের দাবি জানান তারা। ধর্ষককে প্রকাশ্যে শাস্তি দিতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সেটা সর্বোচ্চ দ্রুততম সময়ে কার্যকর করতে হবে। নারী দিবসে আমরা 11টার বেশি ধর্ষণের সংবাদ পেয়েছি। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই, প্রকাশ্যেও ধর্ষকের শাস্তি চাই। ধর্ষণের খবর দেখতে দেখতে ক্লান্ত, এখন আমরা ধর্ষকের বিচার হচ্ছে সেই খবরটা দেখতে চাই এবং সেই নিশ্চয়তা যেন রাষ্ট্র তৈরি করতে পারে এবং সেই রাষ্ট্র যদি সেই নিশ্চয়তা দিতে না পারে তাহলে সেই রাষ্ট্রের প্রতি আমার ধিক্কার এবং ঘৃণা। বেলা 3টায় রাজু ভাস্কর্য থেকে লাঠি হাতে মিছিল বের করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। সেখান থেকে ভিসি চত্বর হয়ে কাটাবন ঘুরে শাহবাগ দিয়ে আবার রাজু ভাস্কর্যে ফিরেন তারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন সহ 9 দফা দাবি জানান তারা। এমনভাবে ধর্ষকদেরকে শাস্তি দেওয়া হোক যে দ্বিতীয়বার কেউ ধর্ষণের কথা ভাবার আগে কাঁপবে, তাদের আত্মা যাতে কেঁপে ওঠে। জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হবে। প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এছাড়া ধর্ষণের দ্রুত বিচারে ট্রাইব্যুনাল গঠন, 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি সহ 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে তৌহিদি ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের ব্যানারে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত মিছিল করে তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার ঘটনায় বিক্ষোভ প্রতিবাদে মুখর সারা দেশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার রাজশাহী ও জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এছাড়া মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে 4র্থ দিনের মতো কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরত শোভা রিপোর্ট। দেশজুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার সকাল 11:30টায় প্যারিস রোডে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে নানা স্লোগান দেন তারা। কোন যদি কিন্তু ছাড়া বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আসিয়ার দর্শকদের বিচার কার্য নিশ্চিত দেখতে চাই। ধর্ষকের শাস্তি মৃত্যু, এমন শাস্তি দেওয়া যাতে ধর্ষণ করার আর কোনো সাহস না পায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শুরু হয়েছে আন্দোলন। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এই প্রতিবাদের উদ্দেশ্য এটাই, আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি এবং ধর্ষকদের জনসম্মুখে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা হোক। কিন্তু আসলে আমরা এমন একটা রাষ্ট্রে থাকি যে রাষ্ট্রে আসলে আমূলের পর আমূল চেঞ্জ হয়, কিন্তু কখনো নারীর সেফটিটা আসে না। স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদ থেকে সে ব্যর্থ, তার অতিরিক্ত আমরা পদত্যাগ চাই। সে আসলে দেশের মানুষের নিরাপত্তা, দেশের নারীদের পুরুষদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকারের উচিত একদম এই সময় যেটা অপরাধ সেটাকে আইডেন্টিফাই করে সেটার বিরুদ্ধে একদম শক্তভাবে দাঁড়ানো। মাগুরায়ও চতুর্থ দিনের মতো সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন করছেন। শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটে জমা হয় ছাত্র জনতা। কুমিল্লার কান্দিরপাড় পুবালি চত্বর থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ লাইনসে অবস্থান নেন এবং স্লোগান দেন তারা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন ও 90 দিনে বিচার শেষ করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর ধর্ষণের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। নাফিয়া ফারজানার প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল দেশ। অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসি ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলছে আন্দোলন। এমতাবস্থায় রোববার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কয়েকদিনের মধ্যে আইনে বেশ কিছু পরিবর্তন আনা হবে বলে সাংবাদিকদের জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন ও 90 দিনে বিচার শেষ করতে হবে। এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। এ সময় আইন উপদেষ্টা আরো বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত মামলায় অভিযুক্ত কাউকে জামিন দেয়া হবে না। ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এদিকে ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের বিচার নিশ্চিত এবং তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। এছাড়া রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শতাধিক পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। রমজান এবং ঈদে জননিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রমজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী ও চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ধর্ষণের শিকার হয়েছেন বেশ কয়েকজন সহ নারী ও শিশু। এলাকাবাসীর সহযোগিতায় এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বেশ কয়েকজনকে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। গাজীপুরে শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত 10টার দিকে শ্রীপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়। শ্রীপুরে এক শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আরমান নামে একজনকে আটক করে পুলিশ। অপরদিকে মাওনা এলাকায় এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আব্দুল মালেককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। মুন্সিগঞ্জে 8 বছর ও 10 বছর বয়সী 2 শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগে সেকান্দর আলী চোকদার নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত বৃদ্ধ সদরের চর মুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করত এবং ওই 2 শিশুর পরিবারের সাথে ভাড়া বাড়িতে থাকত। শুক্রবার রাতে সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় 2 শিশুর একজনের মা মামলা করেন।
টাঙ্গাইলে 10 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিএনজি চালক ফিরোজের বিরুদ্ধে। গত 17 ফেব্রুয়ারি ধর্ষণের ভিডিও ধারণ করে শিশুটিকে দেয়া হয়েছে হত্যার হুমকিও। পরে শিশুটি মানসিক বিপর্যস্ত হয়ে পড়লে জোরপূর্বক গ্রাম্য সালিশ ডেকে পরিবারের হাতে ধরিয়ে দেওয়া হয় 92,000 টাকা। পরে শিশুটির পরিবার 10 জনকে আসামি করে মামলা করলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। নরসিংদীতে 23 বছর বয়সী সন্তান সম্ভাবা এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ইকবাল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী জানান, গত 19 ফেব্রুয়ারি তার কারাগারে বন্দী স্বামীকে ছাড়িয়ে আনার কথা বলে মার্কেটের একটি রুমে তাকে 3 দিন আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ইকবাল পাপ্পু সহ বেশ কয়েকজন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 8 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাইরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতায় একটি গম খেতে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশুর বিচার 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে ভুক্তভোগীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার পাশাপাশি পরিবারকে দেখভালে সমাজসেবা কর্মকর্তা নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। আর ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। 3 দিন ধরে অচেতন অবস্থায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার 8 বছরের শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশজুড়ে আলোড়ন তোলা এই ঘটনা হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মাহসিব হুসাইন। রোববার হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ উক্ত ঘটনার বিচারকাজ 6 মাসের মধ্যে শেষ করার পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে ভুক্তভোগীর সব ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন আদালত। একটা রেপ ভিকটিমের আইডেন্টিটি যেন কোনো অবস্থাতেই যেন ডিসক্লোজ না থাকে, এটা আইনের লঙ্ঘন হচ্ছে। আর এটাকেই যেন বাস্তবায়ন করা হয়, তার জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট এন্টিটিকে কোর্টের উপর থেকে ডাইরেকশন দেওয়া হলো। এদিন শিশুটির পরিবারকে দেখভালে সংশ্লিষ্ট পক্ষকে 2 জন সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতেও বলেন আদালত। ইমিডিয়েটলি একটা 2 জন আপনার অফিসার নিয়োগ করে দেওয়া, যাতে করে হচ্ছে কি তারা যেন বাচ্চাটা যেহেতু হচ্ছে তাদের রেসিডেন্সটা মাগুরাতে, বাট এই মুহূর্তে তারা আছে ঢাকাতে, তার জন্য 2 জন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্ট্যাটাস সবকিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে। মামলা পরিচালনার খরচ বহনের পাশাপাশি আইনি সহায়তা প্রদানে আইনজীবী প্যানেল কাজ করবে বলে জানান বিএনপির আইন উপদেষ্টা। সম্পূর্ণভাবে এই আইনজীবী প্যানেলের কাজটা হবে পরিপূর্ণভাবে বিএনপির পক্ষ থেকে, এবং এইখানে কোনো ধরনের কোনো আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের যে একটা খরচ থাকে, সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন শিশুটি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 দিন চিকিৎসা শেষে শনিবার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নারী নির্যাতন বা ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদা আখতার। রোববার দুপুরে খুলনায় জাতীয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, জুলাই আন্দোলনে আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। আর নতুন দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুব উর রহমান স্নিগ্ধ। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে খুলনায় আহত 40 জনকে সহায়তা দেওয়া হয়। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ে শহীদ মীর মুগ্ধ তরুণ উদ্বোধন করেন উপদেষ্টা। যেগুলো শুনছি ধর্ষণ নির্যাতনের কথা, সেটা কিন্তু আমাদের ভালো লাগে। তবে এটা শুধু আইন শৃঙ্খলা বাহিনী 2-1জনকে গ্রেফতার করে শাস্তি দেবে এই ব্যাপার না, এটা সামাজিক আন্দোলন করতে হবে এবং সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। সংস্কারের জন্য আমাদের শহীদ এবং আহত ভাই বোনরা রক্ত দিয়েছে, তাদের জীবন দিয়েছে, সেই সংস্কার কাজে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন সাবেক রাষ্ট্রদূত ও অতিরিক্ত
পররাষ্ট্র সচিব এম মারুফুজ্জামান। ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া সহ 9 জনের বিরুদ্ধে 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের আরও একটি রিপোর্ট দেখব আমরা। সরু কন্টেইনারের মতো ঘর, সাথে ঘুটঘুটে অন্ধকার, ছিল টর্চার সেল। সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জানান কিভাবে 16 মাস কেটেছিল তার আয়না ঘরে। আপনারা যদি আয়নাঘর কি আসলে জানতে চান, তাহলে বড় বড় যদি আপনি যে কি বলে কন্টেইনার আছে না, লোহার কন্টেইনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। 10টা সেল ছিল এবং অসহায় ব্যক্তিদেরকে কান্না যে কি টর্চার করা হতো আমি অকল্পনীয়। শেখ হাসিনা ও ভারত বিরোধী মনোভাব নিয়ে লেখা প্রকাশ করার কারণে 2017 সালের 4 ডিসেম্বর অস্ত্রের মুখে গুম করা হয় তাকে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেন তিনি। আমি ভারত বিরোধী ছিলাম এবং আমি হাসিনার যত কুকীর্তি, গুম, খুন, যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপরে যে সিক্রেট চুক্তিগুলো করা হতো, কারণ আমি মনে রাখেন আমি কিন্তু ডিপ্লোম্যাট, আমি জানতাম তারা কি করছে এবং আমি সেগুলো লিখতাম। এদিকে জুলাই অভ্যুত্থানে উত্তরায় গণহত্যার অভিযোগে ঢাকার উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ মোট 9 আসামির তদন্ত প্রতিবেদন 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সাথে ওসি মজিবুর রহমানকে 16 মার্চ ও এসি জাবেদ ইকবালকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। উত্তরার ব্যাপারে যেটা আমরা বলেছি যে এই জুলাই আগস্ট এই ছাত্র অভ্যুত্থান, জনতার অভ্যুত্থান চলাকালে সেখানে এই যাদের 2 জনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি, এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। সে কারণে তাদের কাছ থেকে ডিটেইল তথ্য উদ্ঘাটনের জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছি, আদালত তাদেরকে অনুমতি দিয়েছেন। এদিন রামপুরার গণহত্যার ঘটনায় 3 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের তেল শোধনাগার নির্মাণ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কুয়েতকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কুয়েতের রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদাহ সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। এ সময় কূটনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দুদেশ। বিশেষ করে বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের পাশাপাশি আগামী 7 থেকে 9 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে কুয়েতের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অপপ্রচার বন্ধে সচেতনতামূলক কর্মসূচি নেবে সরকার। এছাড়াও মিথ্যা সংবাদ প্রচার নিয়ে ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। তথ্য উপদেষ্টা বলেন, মিথ্যা সংবাদ প্রচার প্রতিরোধে শিগগিরই অংশীজনদের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হলে, থানা ঘেরাও কর্মসূচি হলে, ডাকাতি হলে তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। এমনভাবে পরিকল্পনা করার চেষ্টা করব, ঢেলে সাজানোর চেষ্টা করব এই এস্টাবলিশমেন্টকে, যাতে হচ্ছে যে জনগণ সঠিক তথ্যটা পেতে পারে এবং যে ফেক নিউজগুলো ছড়ানো হয় জনগণের ভিতরে উত্তেজনা তৈরির জন্য বা বিভিন্নভাবে এক ধরনের টেনশন তৈরি করা হয়, সেটার বাইরে কিভাবে হচ্ছে সঠিক তথ্য নিশ্চিতের মাধ্যমে জনগণকে সঠিকভাবে সচেতন রাখা যায় এবং জনগণকে এনগেজড রাখা যায়, সেই ক্ষেত্রে আমরা মিডিয়ার স্টেক হোল্ডারদের সাথে বসবো। সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসেবে প্রায় 42 কোটি টাকা এবং নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসেবে প্রায় 100 কোটি টাকার পাশাপাশি 39টি জমির দলিল জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি দুটির দেশে অবৈধ সম্পদ জব্দের পাশাপাশি বিদেশে থাকা সম্পদ জব্দের জন্য চিঠি দেওয়া হয়েছে। ফজলে আদিত্য রিপোর্ট। নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের নামে জাল জালিয়াতি, প্রতারণা ও ঘুষ দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, আত্মসাৎ সহ মানি লন্ডারিংয়ের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
অনেকটা একই ধরনের অভিযোগের প্রমাণ পেয়েছে দেশের আরেক বৃহত্তর গ্রুপ অফ কোম্পানি সামিট গ্রুপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রোববার দুপুরে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 42 কোটি টাকা জব্দ করা হয়েছে। আর নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে প্রায় 100 কোটি টাকার পাশাপাশি 39টি জমির দলিল জব্দ করেছে দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে 98 কোটি টাকা ও সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। এদিকে 6.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে প্রায় 13 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের সত্যতা পাওয়ায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গাতোয়া আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 6 কোটি 50 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে 12 কোটি 69 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠনের অপরাধ প্রমাণিত হয় এবং মানি লন্ডারিং প্রতিরোধ 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান জয়নুল হক শিকদার ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন 42টি বিও অ্যাকাউন্ট জব্দ করেছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার কথা জানালেন ডিএসই, সিএসই, ডিবিএ সহ 7টি সংস্থার প্রতিনিধি দল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশনের সঙ্গে প্রায় 2.5 ঘণ্টা বৈঠক করেন তারা। কমিশনকে জিম্মি করে কর্মকর্তাদের দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানান বাজার সংশ্লিষ্টরা। আর বিএসইসি চেয়ারম্যান আবারও কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান। শিউরি রায়ের রিপোর্ট জানাচ্ছেন আলী আকাশ আকাশ। এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সহ নানা কারণে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিএনইসির প্রতি 4 দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা কর্মচারীরা। 5 তারিখ কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ও 6 তারিখ কর্মবিরতি পালন করে কর্মকর্তারা। আর এ ঘটনার বিরূপ প্রভাব পড়ে পুঁজিবাজারে। এমন পরিস্থিতিতে রোববার ডিএসই, সিএসই সহ বাজার সংশ্লিষ্ট 7টি সংস্থা কমিশনের সঙ্গে বৈঠক করে। প্রায় 2.5 ঘণ্টার বৈঠক শেষে কমিশনের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থনের কথা জানান ডিএসইর চেয়ারম্যান। আমরা বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা এই পুঁজিবাজারের উপরে আস্থা হারাবেন না। যারা অন্যায়ের সাথে, যারা অতীতে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন এবং এখনও সেই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছেন বা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে পুঁজিবাজারটাকে দুর্বল করার চেষ্টা করছেন, তাদেরকে এই দেশের যে আইন আছে, বিচার আছে, সেই প্রক্রিয়াটা চলমান থাকবে। কমিশনকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানায় তারা। বলেন, নির্দোষ কর্মকর্তারা যেন শাস্তি না পান তা নিশ্চিত করতে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। পরে চেয়ারম্যান জানান, কর্মকর্তাদের আগেই কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যারা এখনো কাজে ফিরেনি তাদের আবারও যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই সামনে আগিয়ে যাব। এর আগে বিনিয়োগকারীদের আস্থা না হারানোর অনুরোধ জানান বাজার সংশ্লিষ্টরা। আলী আকাশ আকাশ, দেশ টিভি, ঢাকা।